আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণসংহতির বাজেট পর্যালোচনা। অর্থনৈতিক সংকট প্রথমবারের মতো স্বীকার করল প্রধানমন্ত্রী। এবারে জানাবো শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন প্রধানমন্ত্রী। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে তাকে আটক রাখা হয়। এবারে জানাবো ডিবির কনস্টেবলকে পিটিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি এবং সহসভাপতি গ্রেপ্তার। এবারে থাকছে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্সের প্রতিবেদন। অর্থনীতি এবং রাজনীতি নিয়ে মানুষের হতাশা আগের চেয়ে অনেক বেড়েছে। জানিয়ে দেব ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ শনাক্ত হলেই অনেক তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক টাইমসের তদন্তে ফিলিস্তিনি বন্দি নির্যাতনের যে রোমহর্ষক চিত্র উঠে এলো। ইসরায়েলের এজদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহারের রোমহর্ষক চিত্র উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তে। ৩ মাস ধরে এ তদন্ত পরিচালনা করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অর্থনৈতিক সংকট প্রথমবারের মতো স্বীকার করল সরকার। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর্যালোচনা করেছে গণসংহতি আন্দোলন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো সরকার স্বীকার করল যে দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে। এই সংকট আসলে এক বছর বা একদিনে তৈরি হয়নি। বহুদিন থেকে এই সংকট তৈরি হয়েছে। বহুদিন থেকে এই সংকট অস্বীকার করে যেভাবে অর্থনীতি চালানো হয়েছে তারই পরিণামে এই সংকট আরও গভীর হয়েছে। সোমবার রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট আলোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসনাত রুবেল এসব কথা বলেন। লিখিত বক্তব্যে আবুল হাসান রুবেল বলেন, সরকার ঋণ করে মেগা প্রকল্প দফায় দফায় খরচ বাড়িয়ে দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছে। এবারের বাজেটের সবচেয়ে বড় খাত হচ্ছে এসব ঋণের সুদ পরিশোধ করা। অথচ সংকটের কথা বললেও, অর্থনীতির সংকোচনে নানা ধরনের কথা বললেও সংকটের আসল কারণ যে মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি, তা কোনো হিসাবে এ বাজেটে নেই। মেগা প্রকল্পগুলো অব্যাহত রাখা হয়েছে এবং আরও ঋণ করে ঋণ পরিশোধের পরিকল্পনা করছে সরকার। গণসংহতি মনে করে, অর্থনৈতিক সংকোচনের কথা বলে যেভাবে বিশেষত ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপত্র খোলা থেকে বিরত রাখা হচ্ছে বা ঋণপত্র খোলায় যত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তাতে অর্থনীতির গতি মন্থর হবে। বেসরকারি খাতে বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে এবং একটা বিরাট অংশের মানুষের ভেতরে তার প্রভাব ছড়িয়ে যাবে। সরকার যে হারে ব্যাংকগুলো থেকে ঋণ করার পরিকল্পনা করছে, তাতে সামগ্রিকভাবে বেসরকারি খাত এবং বিশেষভাবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাবেন না। আর দেশের অর্থনীতিতে যেহেতু সরকারি খাতের ভূমিকাই বেশি, সেক্ষেত্রে সংকট আরও ঘনীভূত হবে। গণসংহতি আন্দোলনের বাজেট পর্যালোচনায় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এ বাজেট দেশে আর্থিক খাত লুটপাটেরই আরেকটা নতুন বাজেট। লুটপাটের বাজেটকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত জনবান্ধব সরকার দরকার। শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গ্রেপ্তারের পর প্রথম তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে তাকে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জন মুক্তি পান তিনি। কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেন। এরপরই চিকিৎসার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। শেখ হাসিনাকে মুক্তি দেওয়া না হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেয়। এসব দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়েই শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এরপর ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। একই বছর ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। ২০০৯ সালে ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হয়।
ডিবির কনস্টেবলকে পিটিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সহ সম্পাদক গ্রেপ্তার। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা পুলিশের উপর হামলা, মারপিট এবং আহত করার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সহসভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ওই দুই ছাত্রলীগ নেতার নামে বোয়ালমারী থানায় ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার বিকেলে বোয়ালমারীর পৌর সদরের নাটমন্দির সংলগ্ন স্টেশন রোডে হামলার এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত দুজন হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল এবং সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম। তারা বোয়ালমারী উপজেলার সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা। স্থানীয় পুলিশ এবং কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি রোববার বোয়ালমারীতে হাট বসে। ভাঙাচোরা রাস্তা এবং ইটের কারণে নাটমন্দির সংলগ্ন স্টেশন রোডে প্রচুর যানজট ছিল। ওই যানজটের মধ্যে গোয়েন্দা পুলিশ একটি গাড়িতে যাচ্ছিল। ওই গাড়ির পেছনে ছাত্রলীগের দুই নেতা মোটরসাইকেলে যাচ্ছিলেন। যানজটের কারণে ডিবির গাড়ির সামনের দিকে এগোতে পারছিল না, কিন্তু পেছন থেকে ছাত্রলীগ নেতাদের বহনকারী মোটরসাইকেল বারবার হর্ন বাজাচ্ছিল। এ অবস্থায় ডিবি পুলিশের গাড়ি থেকে এক কনস্টেবল নেমে বারবার হর্ন দেওয়ার কারণ জানতে চান। এতে দুই ছাত্রলীগ নেতা আজেবাজে মন্তব্য করে ডিবির ওই কনস্টেবলকে গালাগালি এবং মারপিট করে। এতে ওই কনস্টেবল আহত হয়। ডিবি পুলিশ আহত ওই কনস্টেবলের নাম মির্জা গোলাম গাউস। তাকে আহত অবস্থায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, আমাদের জেলার সভাপতি আসছিলেন, যানজটের কারণে একটু দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সভাপতি ছাত্রলীগের যোগ্য অভিভাবক, আমরা প্রশাসনকে সহযোগিতা করি। এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, খবর পেয়ে আমি রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একটি ভুল বোঝাবুঝি হয়েছে, আশা করছি দ্রুত বিষয়টি মিটে যাবে। অর্থনীতি, রাজনীতি নিয়ে মানুষের হতাশা বেড়েছে। এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাকের জরিপ। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে গত 5 বছরের তুলনায় এখন মানুষের আশা আরও কমে গেছে বলে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক সমীক্ষায় উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিটিজেন প্রোটেকশন সার্ভে অন দ্য গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি শিরোনামে এই সমীক্ষা চালানো হয়। প্রতি জেলা থেকে 106 জন উত্তরদাতা নির্বাচনের মাধ্যমে 64 জেলায় 6784 জনের উত্তরের ভিত্তিতে সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 2015, 2017, 2018, 2019 এবং 2022 সালেও একই ধরনের সমীক্ষা করে প্রতিষ্ঠান দুটি। সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শ্রেণীর আয়ের মানুষের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে আশাবাদ কমেছে। যাদের আয় মাসে 5,000 টাকা বা এর কম, অর্থনীতি নিয়ে নেতিবাচক মনোভাব তাদের মধ্যে সবচেয়ে বেশি। 2019 সালে নিম্ন আয়ের এমন 84% উত্তরদাতা বলেছিলেন অর্থনীতি সঠিক পথে রয়েছে। 2024 সালে তা উল্লেখযোগ্যভাবে কম, 42% নেমে এসেছে। কিন্তু নিম্ন আয়ের মানুষ নয়, দেশের সব আয়ভিত্তিক শ্রেণীর উত্তরদাতার মাধ্যমেই অর্থনীতি এবং রাজনীতি নিয়ে প্রত্যাশা কমেছে বলে জরিপে উঠে এসেছে। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দেশ সঠিক পথে চলছে কিনা এমন 3টি বিষয়ে জিজ্ঞাসায় 58% উত্তরদাতা বলেছেন বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে। 2017 সালে এমন ধারণা পোষণ করতেন মাত্র 17% নাগরিক। অর্ধেকেরও বেশি এবং 52% উত্তরদাতা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিকে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। উত্তরদাতাদের মধ্যে 95% বলেছেন মূল্য বৃদ্ধি তাদের জীবনে ও জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকারের সঙ্গে সম্পর্ককে কিভাবে মূল্যায়ন করেন এমন প্রশ্নের উত্তরে 40% অংশগ্রহণকারী বলেছেন সরকারের সঙ্গে তাদের সম্পর্ককে প্রধানমন্ত্রী বনাম নাগরিক সম্পর্ক হিসেবে দেখেন, যেখানে 29% উত্তরদাতা সরকারকে কল্যাণকরী পৃষ্ঠপোষক এবং রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করেছেন। 14% নাগরিক মনে করেন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক নেই, যেখানে 2022 সালে এ মনোভাব ছিল মাত্র 9%-এর মধ্যে। জরিপে সংবাদ এবং গণমাধ্যমের প্রতি মানুষের ধারণা কেমন তাও বোঝার চেষ্টা করা হয়েছে। তাতে উঠে এসেছে মূলধারার গণমাধ্যমের চেয়ে মানুষ ফেসবুক, ইউটিউবের মতো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মকে খবরের উৎস হিসেবে বেছে নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের তদন্তে ফিলিস্তিনি বন্দি নির্যাতনের যে লোমহর্ষক চিত্র উঠে এলো। ইসরায়েলের এশদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন, নির্যাতন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহারের লোমহর্ষক চিত্র উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক তদন্তে 3 মাস ধরে এ তদন্ত চালানো হয়। ওই শিবিরের সাবেক বন্দি, ইসরায়েলের সামরিক কর্মকর্তা, চিকিৎসক এবং সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত কাজ পরিচালনা করা হয়। গত বছরের 7 অক্টোবর থেকে শিবিরটিতে বন্দী আছেন 4000-এর মতো ফিলিস্তিনি।
এশদে তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। শিবিরটি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজে ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনা। ইসরায়েলি আইনে বেআইনি যোদ্ধা এবং বন্দীদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৭৫ দিন পর্যন্ত কোনো আইনজীবী বা বিচারের মুখোমুখি করা ছাড়া ৯০ দিন পর্যন্ত আটক রাখার বিধান আছে। তাদের অবস্থান স্থল সম্পর্কে বিভিন্ন মানবাধিকার সংগঠন এমনকি আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকেও জানতে দেওয়া হয় না, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে বিশেষজ্ঞরা। তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দীরা ইসরায়েলি সেনাদের হাতে বেধড়ক মারপিট, বৈদ্যুতিক শক, অমানবিক আচরণ, ধর্ষণ সহ নানা ধরনের নির্যাতনের নিপীড়নের শিকার হওয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। এই বন্দীদের ৮ জন ওই শিবিরে আটক ছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর তরফে নিশ্চিত করা হয়েছে। তারা বলছেন, জিজ্ঞাসাবাদকালে তাদের ঘুষি এবং লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে লাঠি এবং রাইফেলের বাট ও ধাতব দ্রব্য শনাক্ত করার কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে। সেনাদের মারধরে ৫ জনের হাড় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন ২ জন বন্দী। তাদের একজনের দাবি তাকে হাঁটু দিয়ে বুকে আঘাত করা হয়েছে, অন্যজন বলছেন তাকে লাথি দেওয়া হয়েছে এবং রাইফেল দিয়ে মারা হয়েছে। ৭ জন বন্দী বলছেন জিজ্ঞাসাবাদের সময় তাদের শুধু ডায়াপার পরতে বাধ্য করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক শক দেওয়ার দাবি করেছেন ৩ জন বন্দী। দ্য টাইমসের এই তদন্তে যৌন নির্যাতন এবং নিপীড়নের চিত্র উঠে এসেছে। এমন নির্যাতনের শিকার হওয়া বন্দীদের একজন ৩৯ বছর বয়সী জ্যেষ্ঠ নার্স মোহাম্মদ আল হামলাবে নিজের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন, একজন নারী সেনা কর্মকর্তা এবং ২ সেনা সদস্যকে নির্দেশ দেন তাকে উপরে তুলে ধরতে। এরপর মেঝেতে লাগানো একটি ধাতব খণ্ডের উপরে তাকে রেখে চাপ দিলে সেটি পায়ুপথে ঢুকে যায়। এতে রক্তপাত এবং অসহনীয় যন্ত্রণা শুরু হয়। এদিকে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মূল সংস্থা UNRW এর ফাঁস হওয়া এক খসড়া প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দী নির্যাতনের একই রকম বর্ণনা পাওয়া গেছে। যেমন একজন বন্দীকে বলেন, জিজ্ঞাসাবাদকারীরা আমাকে উত্তপ্ত ধাতব দণ্ডের মতো কোনো কিছুর উপর বসিয়েছিল, মনে হচ্ছিল আমাকে আগুনের উপরে বসানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অপর এক বন্দীর পায়ুপথে ইলেকট্রিকের দণ্ড ঢোকানো হলে তিনি মারা যান। ইসরায়েলের বন্দি শিবিরে অমানবিক অবস্থায় থাকার বর্ণনাও দিয়েছেন ফিলিস্তিনিরা। এর মধ্যে ছিল চোখ বেঁধে হাতকড়া পরিয়ে অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে রাখা ইত্যাদি। এর আগে সামরিক ট্রাকে গাদাগাদি করে তুলে এশদে তেইমান শিবিরের দিকে নিয়ে যাওয়া হয় তাদের। পরে সেখানে তাদের বিশেষ ধরনের হ্যাঙ্গারে রাখা হয়। হাতকড়া পরা অবস্থায় মাদুরে চুপ করে বসে থাকতে বাধ্য করা হয় দিনে ১৮ ঘন্টা পর্যন্ত। শ্রান্ত ক্লান্ত বন্দীদের ঘুমের ঘরে ঢলে পড়লে কর্মকর্তারা তাদের ডেকে নিতেন এবং শাস্তিস্বরূপ পেটাতেন।